জামাত এমন একটি সংগঠন, এই সংগঠনে আপনি কার ছেলে, কার নাতি, কার ভাই, কার বেয়াই, এই বিবেচনা এখানে কোনো পদ দেওয়া হয় না। নেতাদের সন্তানরা জামাতের নেতৃত্বে একটু পিছিয়ে আছে, এই বিষয়ে আপনার বক্তব্য কি? আসলে এটা কেন? আহ, কষ্টের সাথে বলবো, এবং এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্য যে আসলে সমস্যাটা আমাদের। আপনি যে প্রশ্ন করছেন জামাত নেতাদের ছেলেরা নেতৃত্বে থেকে পিছিয়ে আছে, তার অন্যতম কারণ হলো যে আমার কাছে যেটা মনে হয়, এটা আমি একান্ত ব্যক্তিগত আমার মতটাই আমি বলছি, আমি নিজেকেই আসলে বলছি, আমি অন্য নেতৃবৃন্দের সন্তানদের কথা বলবো না, আমি আমার কথাই বলছি যে নেতৃত্বের আসনে আমরা আসলে আগাতে পারিনি এ কারণে জামাত এমন একটি সংগঠন, এই সংগঠনে আপনি কার ছেলে, কার নাতি, কার ভাই, কার বেয়াই, এই বিবেচনা এখানে কোনো পদ দেওয়া হয় না। এখানে পদ পাওয়ার কোনো সুযোগ নেই। পদের জন্য আপনি তদবিরও করতে পারবেন না, পদের জন্য কাউকে বলতেও পারবেন না, এমনকি আকাঙ্ক্ষাও করতে পারবেন না। এমনটা যারা করে তারা শুরুতে ডিসকোয়ালিফাইড। এমন একটি সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী। আর এখানে তাহলে নেতৃত্বে কারা আসে? এখানে নেতৃত্বে আসে যারা তাকওয়াবান, যারা নেতৃত্বের গুণাবলী অর্জন করেছে, জনগণের কাছে গ্রহণযোগ্য, আল্লাহ ভীতি যাদের ভিতরে অনেক বেশি। তো এই জন্যই বলছি আমার জন্য অনেক কষ্টের, বা আমি সকল নেতৃবৃন্দকে বাইরে আমি আমার কথা বলছি যে আসলে সংগঠন যে মানের নেতৃত্ব তৈরি করে, আমি নিজেকে সেই মানের প্রস্তুত করতে পারিনি। আমি অন্যান্য যে নেতৃবৃন্দের ছেলে অথবা অন্যান্য নেতৃবৃন্দ যারা আছে তাদের থেকে আমি তাকওয়াতে পিছিয়ে আছি, ইমানে আমলে পিছিয়ে আছি, নেতৃত্বের কোয়ালিটির দিক থেকে পিছিয়ে আছি। এ কারণে আমি নেতৃত্বের আসনে যেতে পারিনি। আল্লাহ যদি কখনো আমাকে এগুলি দান করেন, নিশ্চয়ই আমি এগিয়ে যাব। এটি সংগঠন অটোমেটিক্যালি এগিয়ে নিয়ে যাবে। আমার প্রতি কারো আলাদা করে সিম্প্যাথি লাগবে না, অথবা আমি অমুকের সন্তান এই হিসেবে আমাকে পদ দেবে, এখানের কোনো সুযোগ নেই। আমি যদি আমাকে যোগ্য হিসেবে তৈরি করতে পারি, নিশ্চয়ই আমিও নেতৃত্বের আসনে যেতে পারবো। দোয়া করবেন যেন আমি নেতৃত্বের আসনে যাওয়ার মতো যোগ্যতা আল্লাহ তাআলা আমাকে দান করেন। জামাত ইসলামের বিষয়টা কথা বলা হয় যে ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে বা মানুষের কাছে এখন যেতে পারছে, বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? নাকি আসলে কখনো কি জামায়াতের জনপ্রিয়তা থেকে ভাটা পড়েছিল কিনা? জনপ্রিয় তো হয়ে উঠবেই, কারণ জনগণের কথাই তো জামাত ইসলামী বলছে, জনগণের মনের কথাগুলি জামাত ইসলামী বলিষ্ঠতার সাথে বলছে। জনপ্রিয়তা কখনো ভাটা পড়েনি, কিন্তু জনপ্রিয়তা প্রমাণের কোনো সুযোগ জামাত ইসলামী পায়নি। আজকে এই যে গণবিপ্লবের বাংলাদেশে, দ্বিতীয় স্বাধীনতার বাংলাদেশে আজকে জামাত ইসলামী প্রকাশ্যে মনের মতো করে তারা চলতে পারছে, ফিরতে পারছে, তার কথাগুলি বলতে পারছে। জনগণ জামাত ইসলামীর কথাগুলিকে গ্রহণ করছে, কারণ জনগণ বুঝতে পারছে, জনগণ দেখতে পারছে যে বাংলাদেশের জনগণের মনের কথাগুলি বাংলাদেশ জামাত ইসলামী বলছে। আপনি খেয়াল করবেন নিশ্চয়ই, বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান সাহেবের একটি বক্তব্য শোনার জন্য মানুষ এখন অস্থির হয়ে থাকে। কোথায় তিনি বক্তব্য রাখবেন সেটা দেখার জন্য মানুষ পেরেশান থাকে, তারা শুনতে চায়, তারা আমির জামাতের বক্তব্য দেখতে চায়। এবং আমির জামাতের প্রত্যেকটি বক্তব্য গঠনমূলক, এখানে আপনি বিদ্বেষমূলক বক্তব্য কোনো খুঁজে পাবেন না। যদিও বা যেখানে যদি তিনি কোনো সমালোচনা করে থাকেন, সেই সমালোচনাটাই হয় গঠনমূলক। দেশের মানুষ অনেক বিভাজনের রাজনীতি করেছে, দেশের মানুষ আর বিভাজনের রাজনীতি দেখতে চায় না। দেশের মানুষ আন্দোলনের নামে আর মারামারি কাটাকাটি দেখতে চায় না। দেশের মানুষের ভেতরে এটা একটা কমন প্রশ্ন যে আমরা আর কতকাল রক্ত দেব? গণতন্ত্রের নামে, নির্বাচনের নামে আর কতকাল আমাদেরকে আন্দোলন করতে হবে? স্বাধীনতার 53 বছর পেরিয়ে গেছে, এখনও কেন আমাদের স্বাধীনতার চেতনা বাস্তবায়নের নামে আমাদেরকে আন্দোলন করতে হবে? কেন গণতন্ত্র বাস্তবায়নের নামে আমাদের আন্দোলন করতে হবে? কেন ভোটের অধিকারের জন্য আন্দোলন করতে হবে? কেন ভাতের অধিকার আদায়ের জন্য আন্দোলন করতে হবে? তো জনগণ এগুলি চায় না। জনগণ যে জিনিসটা চায় সেটা এখন জামাত ইসলামীর কাছে তারা দেখতে পাচ্ছে, এবং জনগণ মনে করছে যদি জামাত ইসলামী রাষ্ট্র ক্ষমতায় আসতে পারে, জনগণের জান এবং মালের এবং রাষ্ট্রের সম্পদ হেফাজতে থাকবে জামাত ইসলামীর কাছে, এটা জনগণ বিশ্বাস করছে। এ কারণেই জনপ্রিয়তার পারদ জামাত ইসলামী এখন আগের তুলনায় অনেক অনেক বেশি। তো এ কারণেই আপনারা দেখবেন, খেয়াল করবেন, বিবেচনা করবেন যে জামাত ইসলামীকে কোণঠাসা করে রাখার এটাই অন্যতম কারণ। জামাত ইসলামী আজকে যেভাবে প্রকাশ্যে তার বক্তব্য রাখতে পারছে, সাংগঠনিক কর্মকাণ্ড চালাতে পারছে, এটা যদি অতীতে পারতো
জামাত ইসলামী আরও আগে রাষ্ট্র ক্ষমতায় চলে আসতো। এটা আগেরকার সরকারগুলি এবং বাংলাদেশের অন্যান্য দলগুলি যারা বাংলাদেশের ইসলাম পছন্দ করে না, ইসলাম রাষ্ট্র ক্ষমতায় যাক সেটা পছন্দ করে না, তারা পরিকল্পিতভাবে বিভিন্ন অপবাদ দিয়ে জামাত ইসলামীকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে চেয়েছে, যার কারণে জামাত ইসলামীকে তারা রাষ্ট্রীয় ক্ষমতাকে ব্যবহার করে জুলুম নির্যাতন চালিয়েছে। আজকের এই পরিবেশ যদি বিরাজমান থাকে, আমি বিশ্বাস করি জনগণ জামাত ইসলামের হাতেই রাষ্ট্র ক্ষমতা তুলে দেবে। অনৈক্যের যে কথাটা বলছেন, হ্যাঁ অনৈক্য আছে, মতের বিরোধ থাকবেই, এটাই তো সৌন্দর্য। এটা যেমন গণতন্ত্রের সৌন্দর্য, এটি ইসলামেরই সৌন্দর্য। আপনার মতের সঙ্গে আরেকজনের মত যে মিলতেই হবে এমন তো কোনো কথা নেই। তবে আমরা এটা বিশ্বাস করি, মতানৈক্যের সাথেই ঐক্য, আমরা এটাকে বিশ্বাস করি। আর তার থেকে বড় বিশ্বাস করি এক কলেমায় বিশ্বাসী আমরা যারা, এক কলেমায় বিশ্বাসী প্রত্যেকটা মুসলমানকে একটা কাতারে আসতেই হবে। আমার অন্যান্য বিষয়গুলি নিয়ে আমার মতবিরোধ থাকতেই পারে, সুতরাং এটা এক পাশে রেখে এক কলেমায় বিশ্বাসী যারা, কলেমায় বিশ্বাসী, কলেমার চেতনায় বিশ্বাসী যারা, তারা এক মঞ্চে আসবে, এক মঞ্চে উঠবে, ঐক্যের ডাক দিয়ে বাংলাদেশের মানুষের মনের যে প্রত্যাশা যে বাংলাদেশের এই সমাজ পরিচালিত হবে ইসলামের আইন দ্বারা, এটা ইনশাআল্লাহ বাংলাদেশের বর্তমান যে ইসলামী রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছে এটা পূরণ করবে আমি বিশ্বাস করি। এটাই তো একটা বড় সৌন্দর্য যে ইসলামী নেতৃবৃন্দগুলো এখন তাদের অতীতের সকল মতবিরোধ ভুলে কাছাকাছি আসছেন। এই কাছাকাছি আসাটা তাদের জন্য যত না বেশি প্রয়োজন, এই দেশের জনগণের আশা আকাঙ্ক্ষা এবং স্বপ্ন পূরণের জন্য অনেক বেশি প্রয়োজন। মানুষ স্বপ্ন দেখে, বিশ্বাস করে, ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দরা এক মঞ্চে উঠবেন এবং তারা ঐক্য ডাক দেওয়ার মাধ্যমেই তাদের ডাকে, তাদের আহ্বানে বাংলাদেশে ইসলামের একটি সমাজ গঠিত হবে। এটা জনগণের স্বপ্ন। এই স্বপ্ন পূরণে ইসলামী দলের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হবেন, এটা আমার বিশ্বাস। পরিকল্পনা তো আসলে অনেক, পরিকল্পনার ব্যাখ্যাও অনেক, সেক্টরও অনেক। তো আমি যেহেতু দুটি সেক্টরে কাজ করছি, একটি হলো বাংলাদেশ জামাত ইসলামীর সাথে সম্পৃক্ত আছি, সেই সেক্টরে কাজ করছি। আর একটা হলো জনসেবা বা জনপ্রতিনিধি হিসাবে কাজ করছি। সেক্ষেত্রে আমার পরিকল্পনাটা মূলত, প্রথম পরিকল্পনা তো অবশ্যই বাংলাদেশ জামাত ইসলামী যে নীতি আদর্শ মেনে বাংলাদেশকে একটি কল্যাণময় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, আমি সেই আদর্শে বিশ্বাসী। বাংলাদেশে একটি কল্যাণময় ইসলামী রাষ্ট্র গঠনের জন্য যা করণীয় আমি তা করার জন্য প্রস্তুত এবং সে পরিকল্পনা নিয়ে সামনে আগাচ্ছি। দ্বিতীয় সেক্টরটি হলো জনপ্রতিনিধির যে বিষয়টা, সেই বিষয়টাতে আমি আমার পিতাকে অনুসরণ করি, আমার পিতার পদাঙ্ক অনুসরণ করি। আমার পিতা যেভাবে জনগণের সঙ্গে মিশতেন, জনগণের সুখ দুঃখের ভাগিদার হতেন, জনগণের যে কোনো প্রয়োজনে কাছে দাঁড়াতেন এবং জনগণকে সাথে নিয়ে জনগণের ভাগ্য উন্নয়নে, শিক্ষার মান উন্নয়নে, অবকাঠামোগত উন্নয়নে, এলাকার উন্নয়নে, রাস্তাঘাট বিনির্মাণে তিনি যেভাবে দৌড়িয়েছেন, তার সকল ব্যস্ততা ফেলে রেখে তিনি তার দায়িত্বটাকে যেভাবে আমানত মনে করতেন, একইভাবে জিনিসগুলি নিয়ে আমি যাতে পথ চলতে পারি, জনগণের পাশে থাকতে পারি, সেই পরিকল্পনা নিয়েই আমি নিজেকে তৈরি করার চেষ্টা করছি।